একজন প্লাম্বার বাথরুমে ট্যাপ মেরামত করতে ব্যস্ত। এমন সময় হঠাৎ করে তার ফোনে রিং বেজে ওঠে। সে ফোনটা দেখে আবার রেখে দেয়। আরে মাটাও না, কবে যে কাজের মাঝখানে ফোন দেওয়া বন্ধ করবে। প্লাম্বার প্লায়ার দিয়ে কলটা শক্তভাবে টাইট দিতেই হঠাৎ করে কল থেকে একটা বিকট আওয়াজ আসে। প্লাম্বার এই আওয়াজ শুনে একদম অবাক হয়ে যায়। তখনই সে ওই আওয়াজটা শোনার জন্য সামনের দিকে ছুটতে আওয়াজ একেবারে বন্ধ হয়ে যায়। প্লাম্বার একটু পেছনে সরে যেতে কল দিয়ে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে প্লাম্বারের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সে কলটা কোনোভাবে বন্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে যখন ওই সমস্যার কোনো সমাধান করা যাচ্ছিল না, তখন সে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পেছন থেকে কেউ একজন তার হাত শক্ত করে ধরে ফেলে। প্লাম্বার যখন পেছনে ঘুরে তখন সে স্যুট-বুট পরিহিত এক অর্ধবয়সী ভদ্রলোককে দেখতে পায়, যার চোখ কূপের চেয়েও গভীর ছিল। সে প্লাম্বারের দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন সে তাকে এক্ষুনি চিবিয়ে খাবে। তোমার মায়ের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, অন্তত একটু আবেগ তো পাওয়া যেত। বিরক্তিকর মানুষের এই পৃথিবীতে বা আমার শোতে কোনো জায়গা নেই। কথা বলেই সে অর্ধবয়সী লোকটা প্লাম্বারের মাথা ওই বেসিনের ভেতরে চেপে ধরল, যেটা এতক্ষণে রক্তে হয়ে গিয়েছিল। প্লাম্বার এক একটি নিঃশ্বাসের জন্য ছটফট করছিল, কিন্তু সে যা পেল তা হলো মৃত্যু। প্লাম্বার মরে যাওয়ার সাথে সাথে সেই অচেনা মধ্যবয়সী লোকটিও নিখোঁজ হয়ে গেল। বিয়ের এক সপ্তাহ পর রোহান ও হানিয়া পুরোপুরিভাবে পুনেতে শিফট হয়ে গিয়েছিল। রোহানের কোম্পানি তাকে প্রমোশন এবং বিয়ের উপহার হিসেবে ফ্ল্যাট 6C গিফট করেছিল। রোহান আর হানিয়া ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই হঠাৎ করে পুরো ফ্ল্যাটের বিদ্যুৎ চলে যায়। হানিয়া অন্ধকারকে ভীষণ ভয় পেত, যার কারণে সে শক্ত করে রোহানের হাত ধরে দাঁড়িয়ে থাকে। আরে বাবা, আমি আছি তো তোমার রোহান, ভয় পেও না। দাঁড়াও, আমাকে একটু ফ্ল্যাশ জ্বালাতে দাও। রোহান ফ্ল্যাশ জ্বালাতেই সে অন্ধকারের ফ্ল্যাটটা কিছুটা আলোকিত হয়ে ওঠে। এরপর তারা দুজন তাদের লাগেজ একটি কোণায় রেখে দেয়। ক্লান্তির কারণে তারা সোফায় বসতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই অচেনা ফ্ল্যাটে সেই লোকটিও ছিল, যে অন্য সোফায় বসে তাদের দেখছিল। তার মুখে ছোট একটি হাসি ফুটে ওঠে, আর সে তার গুরুগম্ভীর কণ্ঠে উচ্চস্বরে বলে ওঠে, এক্সট্রা শো বিগিন। কথা বলার সাথে সাথে তাদের দুজনের ঘুম ভেঙে গেল এবং কেউ একজন তাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। বিদ্যুৎহীন ফ্ল্যাটে দরজায় জোরে কড়া নাড়ার আওয়াজ হানিয়াকে অস্থির করে তুলছিল। তার গলা শুকিয়ে আসছিল। এমন সময় রোহানের ফোন বেজে উঠল। রোহান ফোন চেক করে দেখতে পেল ডেলিভারি বয় তাদের অর্ডার নিয়ে এসেছে। রোহান আর হানিয়া টেবিলের মোমবাতি জ্বালিয়ে খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার করছিল। হানিয়া খুব আদর করে রোহানকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিল। বিবি, তোমার কি আমাদের প্রথম ডেটের কথা মনে আছে? সেটার কথা আমি কিভাবে ভুলতে পারি? কলেজের পরে কত ঘোরাঘুরি করেছি। রোহানের এই কথা হানিয়ায় খিলখিলিয়ে হেসে উঠল। পরের দিন একদিকে হানিয়া তার বেডরুম সাজাচ্ছিল, তো অন্যদিকে রোহান সোফায় হেলান দিয়ে টিভি চ্যানেল পাল্টাচ্ছিল। এমন সময় তার চোখ এমন একটি শোতে আটকে যায় যেটা বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল। এটি একটি রিয়েল লাইফ কমেন্টারি শো ছিল। এখানে নববিবাহিত দম্পতিদের জীবনযাপন নিয়ে এক ব্যক্তি কমেন্টারি বানায়। মায়া আর বিজয় এক্ষুনি তাদের নতুন বাড়িতে উঠেছে, কিন্তু একই তারা ঢুকতেই ঘরের বিদ্যুৎ চলে গেল। এই শো তো আমাকে কাল রাতের ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে। বিদ্যুৎ চলে গেলেও মায়া আর বিজয়ের প্রেম এখনো অটুট আছে। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করছিল। এই কথাটা শুনে রোহানের কিছুটা আজব লাগে, কারণ টিভিতে দেখানো ঘটনাগুলো কাকতালীয়ভাবে তাদের সাথে মিলে যাচ্ছে। কিন্তু রোহান সেদিকে খুব একটা বেশি মনোযোগ দেওয়ার আগে ঘরের ভেতর থেকে হানিয়া চিৎকার করে ওঠে। রোহান শো উপেক্ষা করে হানিয়াকে সাহায্য করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাই সে তৎক্ষণাৎ বেডরুমের দিকে ছুটে যায়। রোহান সেখান থেকে যেতেই স্যুটবুট পরিহিত মধ্যবয়সী ব্যক্তি টিভির ভেতর থেকে বলে ওঠে, মায়া আর বিজয়ের প্রথম দিন তো খুবই অ্যাভারেজ ছিল। আপনাদের কি মনে হয় আমরা কি দ্বিতীয় দিনে মশলাদার কিছু দেখতে পাবো? দেখতে থাকুন। রোহান বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল।
এমন সময় হানিয়া বেডরুমে আসে আর বেডরুমের দরজা বন্ধ করে দেয়। হানিয়া কামুক দৃষ্টিতে রোহানের দিকে তাকায়। ও হানিয়া, তুমি রেডি হওনি এখনো? আরে জলদি করো বাবা, আমাদের রিজার্ভেশন আছে তো। ডিনার অপেক্ষা করতেই পারে, কিন্তু আমি না। আমি ঠিক বুঝলাম না, একটু এক্সপ্লেইন করবে? মনে হচ্ছে তোমাকে ভালোভাবে বোঝাতে হবে। হানিয়ার কামুক উত্তেজনার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে সে তার কামিজ খুলে ফেলে। রোহানও তার বাসনা নিয়ন্ত্রণ করতে পারে না। সে হানিয়াকে নিজের বুকে টেনে নেয় আর দুজন একে অপরের গরম নিঃশ্বাসে চুমু খেতে লাগলো। রোহান পরের দিন আবার সোফায় হেলান দিয়ে সেই শো দেখছিল। মায়া আর বিজয়কে আজ একই ডিনারে যেতে হবে, কিন্তু মায়ার কাম বাসনা এতটাই প্রবল ছিল যে সে তার পুরো শরীরের কাপড় খুলে রোহানকে তার দিকে আকৃষ্ট করছে। রোহানও তার কাপড় খুলে হানিয়াকে নিজের বুকে টেনে নিচ্ছে। রোহান যে শোটাকে একজন দর্শকের মতো দেখছিল, সে তার আর হানিয়ার নাম শুনে এবং তাদের ব্যক্তিগত মুহূর্তগুলোর রিফ্লেকশন টিভিতে দেখে হতবাক হয়ে যায়, যার কারণে সে ওই টিভি বন্ধ করে দিতে চায়, কিন্তু সেই টিভি বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না। অবশেষে রোহান টিভির সুইচ খুলে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিভি তখনও বন্ধ হচ্ছিল না। অবশেষে লাইভ টেলিকাস্ট করার পর শোয়ের উপস্থাপক মিস্টার শো টিভি স্ক্রিনে আসে আর রোহানের দিকে তাকিয়ে বলে, আশা করি আপনাদের আজকের এপিসোডটি ভালোই লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে শেষ এপিসোডের সাথে। রোহান এসব দেখে ভয়ে কেঁপে উঠেছিল। এমন সময় হঠাৎ করে সে বাথরুম থেকে হানিয়ার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে আর কোনো কিছু না ভেবে দৌড়ে বাথরুমের দিকে যায়, কিন্তু বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। রোহান বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। ভেতর থেকে শুধু হানিয়ার চিৎকারই শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন দরজা খুলে, তখন দেখা যায় হানিয়া কান্না করছিল। তার পা থেকে মাথা অবধি রক্তে ভেজে গিয়েছিল। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার চোখগুলো নিচে নামানো ছিল এবং তার হাত পা কাঁপছিল। স্ত্রীকে সুরক্ষিত দেখে রোহান কিছুটা স্বস্তি পেল এবং তাকে জড়িয়ে ধরে বলল, হানু, হানু, তুমি ঠিক আছো তো? তোমার চিৎকার শুনে আমার মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ভেতরে কি হয়েছিল? ও ও ও বাচ্চাবে আমার শাওয়ার নিচ্ছিলাম, বাইরে বেরিয়ে দেখি বাচ্চাবেও। ওকে, দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি। রোহন প্লিজ ভেতরে যেও না, আমার খুব ভয় লাগছে। ও তোমার কোনো ক্ষতি করে দেবে। রোহন কোনোভাবে হানিয়াকে শান্ত করে, তারপর সাইড টেবিল থেকে একটি ফুলদানি নিয়ে বাথরুমের ভেতরে ঢুকে যায়। রোহান বাথটাবের ভেতরে একজনের আবছা ছায়া দেখতে পায়। সে কাঁপা কাঁপা হাতে যখন বাথটাবের পর্দা সরায়, তখন সে সেখানে ওই টিভি শোর মধ্যবয়সী লোকটাকে দেখতে পায়। তার হাত কাটা ছিল, যার কারণে পুরো বাথটাব রক্তে ভিজে গিয়েছিল। তার এই মৃতদেহ দেখে রোহান একদম ভেতর থেকে কেঁপে ওঠে, কারণ এই সেই লোক যাকে রোহান টিভিতে তাদের ব্যক্তিগত মুহূর্তের ঘটনাগুলো সম্প্রচার করতে দেখেছিল। রোহান এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল এই ফ্ল্যাট নাম্বার 6 অভিশপ্ত এবং ভুতুড়ে। হানিয়া, হানিয়া, ব্যাকপ্যাক করো, এখনই আমাদের বের হতে হবে। দুইজন সুটকেসে জিনিসপত্র গুছিয়ে পালাতে যাচ্ছিল। তখনই হঠাৎ করে পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। সবগুলো দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। রোহান আর হানিয়া লিভিং রুমে তাদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ করে তাদের সামনে একটি স্পটলাইট জ্বলে ওঠে, যার আলোতে মিস্টার শো দাঁড়িয়েছিল। হানিয়া আর রোহান একে অপরের হাত ধরে আস্তে আস্তে পেছনে সরে যাচ্ছিল। কমেন্ট্রি শো এর ফাইনাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন আমরা রোমান্স দেখেছি, ইন্টিমেসি দেখেছি, আর এখন আমরা মৃত্যু দেখব। আমাদের যেতে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমাদের একটা গল্প বলি। আজকে থেকে ঠিক 10 বছর আগে আমি এবং আমার স্ত্রী এই ফ্ল্যাটে থাকতাম। একটি হিট টিভি শো দেওয়ার পর আমার প্রডিউসার আমাকে নতুন কিছু নিয়ে আসতে বলে, যার উপর গবেষণা করার জন্য আমি এই ফ্ল্যাটে চলে আসি। তারপর এমন একটি শোয়ের কনসেপ্ট তৈরি করি যেখানে নবদম্পতিদের বাস্তব জীবন টিভিতে লাইভ কমেন্টের সাথে দেখানো যাবে, যার ফলস্বরূপ আমি আমার স্ত্রীকে না জানিয়েই আমাদের এই ফ্ল্যাটটিতে 6টি ক্যামেরা লাগিয়ে দেই।
তারপর আমাদের দৈনন্দিন ফুটেজ রেকর্ড হওয়ার পর সেগুলোর উপর কমেন্ট্রি বানাতে শুরু করি। কিন্তু আফসোস, আমার স্ত্রী আমাদের বাথরুমের একটি ক্যামেরা দেখে ফেলে আর সে আমাকে ফ্ল্যাটে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিতে শুরু করে। এখন আমি ওকে কিভাবে বোঝাতাম এই সবই তো ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা এইসব দেখে রীতিমতো পাগল হয়ে গেল। তারপর তুমি ওর সাথে কি করলে? খেলতে যাও। মিস্টার শো সঙ্গে সঙ্গে রুহানের শরীরটা দখল করে নিল, আর এতে রুহানের চোখ কালো হয়ে গেল। হানিয়া কোনো কিছু বুঝে ওঠার আগে রোহান অর্থাৎ মিস্টার শো তার গলা চেপে ধরে তাকে মৃত্যু কোণে শুয়ে দেয়। তারপর সামনের দিকে তাকিয়ে বলে, তো এই ছিল আমাদের আজকের ফাইনাল এপিসোড। আমরা খুব শীঘ্রই নতুন একটি কাপলের সাথে ফিরে আসব। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার। আর এই গুড বাই ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।